নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কন্যা সন্তান জন্ম দেওয়ার অভিশাপ নেমে এলো মায়ের ওপর। পণের দাবিতে অত্যাচার চলতো। এই কন্যা সন্তান জন্মাতেই 3 তালাকের হুমকি। এবার সাইবার হামলা। হলদিয়ার বিদ্যুৎ অফিসে সাময়িকভাবে বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে ভাঙচুর করারও অভিযোগ। গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার 3, এখনো অধরা 1 অভিযুক্ত। চলছে পুলিশের টহলদারি। সাবধান করছেন নুলিয়ারাও। সব হুঁশিয়ারি অগ্রাহ্য করে সমুদ্রের আকর্ষণে গভীরে ছুটে যাচ্ছেন পর্যটকেরা। লুঠের ইলেকশন হওয়ার চেয়ে না হওয়া ভালো, দীঘা এসে মন্তব্য রাহুল সিনহার। পাঁশকুড়ায় অনুষ্ঠিত হলো বিজেপির সভা। নিরন্তর বিজেপির ওপর আক্রমণ চলছে, মন্তব্য দিলীপ ঘোষের। অনুষ্ঠিত হচ্ছে হরপার্বতী পুজো। বিশেষ আকর্ষণ শিবের গান। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন মা। গ্রেপ্তার ঘাতক ছেলে। শিক্ষককে মারধরের অভিযোগ। প্রধান শিক্ষকের আত্মীয়দের বিরুদ্ধে গুরুতর আহত ওই শিক্ষক। কলিযুগে কর্ণকথার নয়া নজির। ছোটবেলা থেকেই হাতে খড়ি অপরাধ জগতে। মাজিরাপুরের বাসিন্দা এখন অপরাধ জগতের সেলিব্রিটি। নয়া পদ্ধতিতে মাশরুম চাষ। বাদামের খোলা দিয়ে চাষ শুরু করে সফল চাষি। আসছে বিস্তারিত খবরে। বিয়েতে চাহিদা মতো পণ না দেওয়ায় গৃহবধূর উপর অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকেরা। এরপর কন্যা সন্তানের জন্ম দেওয়ায় ঘটল আরেক নতুন বিপত্তি। গৃহবধূকে 3 তালাকের হুমকি দেয় তার স্বামী। এমনকি কন্যা সন্তান হওয়ার অপরাধে নার্সিংহোমেই মা এবং শিশু কন্যাকে রেখে চলে গেল শ্বশুর বাড়ির লোকেরা। ফের কন্যা সন্তান জন্ম দেওয়ার অভিশাপ নেমে এলো মায়ের ওপর। পণের জন্য বিয়ের পর থেকেই নির্যাতন জুড়ত রোজ। এবার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বন্ধ হয়ে গেল বধূর শ্বশুর বাড়ি ফেরা। মেয়ে হয়েছে বলেই নার্সিংহোমে মা ও তার সদ্যজাতকে রেখে চলে গেল স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। বাড়ি ফেরার কথা বলতেই বধূকে 3 তালাক দেওয়ার হুমকি দিল স্বামী। স্বামী আমাকে বলছিল তুই ছেলে হয়েছে না, আমি বলছি মেয়ে। না, স্বামী বলতে মেয়ে হয়েছে, আমি গিয়ে ঘর করবো। এখানে কদিন আছেন? এখানে আছি 2 দিন। কোনো খাওয়া নেই, কিছু নেই, দেওয়া নেই। শুকলা মুড়ি খেয়ে ওই 10 দিন ধরে আছি। 4 দিন আগে ছেড়ে দিয়েছি আপনাকে তো? হ্যাঁ, প্রথম আসলো এসে যে মেয়ে হয়েছে শুনে পালিয়ে গেছে। ঘরে গেছে, আমি আর ঘর করবো সে মেয়েকে নিয়ে। এই পরিস্থিতিতে চিকিৎসার খরচ মেটাতে না পেরে গত 10 দিন ধরে নার্সিংহোমে বন্দী রয়েছেন মা আর শিশু। উপায় খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বধূর বাবা। তাতেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। আমাদের এই এলাকার বাসিন্দা শহীদুল খান আমাদের সংসদ এলাকার একেবারে শেষ প্রান্ত খালপাড়ে সরকারি জমিতে বসবাস করে। অনেকগুলি সন্তান সন্ততির বাবা। অতি কষ্টে এলাকার মানুষজনের কাছে সাহায্য চেয়ে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহায়তায় মেয়েটিকে বিয়ে দিয়েছিল হিঞ্চাগিড়িয়া গ্রামের ইমরান আলী খানকে, যার বাবার নাম সাবের আলী খান। মেয়েটি 1 বছরের পরে গর্ভবতী এবং প্রসব হয়। সেই প্রসব তার বাবার আর্থিক ক্ষমতা অনুযায়ী তারা চাইছিল সরকারি হাসপাতালে ডেলিভারিটা করাতে, কিন্তু তার শ্বশুরবাড়ির আপত্তি, বিশেষ করে জামাইয়ের চরম আপত্তি থাকার জন্য সেই প্রসবকালীন সময়ে মেয়েটিকে তারা বাধ্য করায় তমলুকের একটি নামী নার্সিংহোমে ভর্তি করাতে। গত ইংরেজি 6ই মে প্রায় সন্ধে ভর্তি করিয়েছে, আমার কাছে যে একটু খবর, ভর্তি করিয়েছে এবং ওই দিন একটি কন্যা সন্তান মেয়েটি প্রসব করায় সেই নার্সিংহোমে। তো পরবর্তী সময় জামাই নার্সিংহোমে ভর্তি করার পরে কোনোভাবেই কন্যা সন্তান জন্মের খবর পাওয়ার পরে
আর কিন্তু সেই নার্সিংহোমে সেই মেয়েটির খোঁজ খবর অন্যান্য দায় দায়িত্বের মধ্যে নেই। মেয়েটি এই মুহূর্তে নার্সিংহোমে বন্দি দশায় আছে। আর এই মেয়েটির বাবার পক্ষে সেই আর্থিক দায় মিটিয়ে মেয়েটিকে ওখান থেকে ডিসচার্জ করিয়ে আনা কোনো মতেই সম্ভব হচ্ছে না। 2016 সালে এলাকার নোনা নস্করপুরের শাহানার সাথে বিয়ে হয়েছিল হিঞ্চাগেড়িয়ার সাবের আলীর। বিয়েতে দাবি মতো পণ দিতে পারছিলেন না শাহানার ফেরিওয়ালা বাবা সঈদুল খান। ফ্রিজ, গলার হার আর কানের দুল এখনো বাকি ছিল। অভিযোগ, পণ বাকি থাকায় নিত্য নির্যাতন সহ্য করতে হতো শাহানাকে। পণ না মেটাতে পারার জন্য মেয়ের ওপর নির্যাতন হচ্ছে জেনেও চুপ করেছিলেন সঈদুল খান। বিয়ের কিছুদিন পর শাহানা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগ, তারপরেই তাকে পাঠিয়ে দেওয়া হয় বাপের বাড়িতে। শাহানার চিকিৎসার খরচ বহনে অক্ষম বলে জানিয়ে দেয় স্বামী সাবের আলী। সেই থেকেই বাপের বাড়িতে ছিলেন শাহানা। গত 6 মে প্রসব যন্ত্রণা শুরু হয় শাহানার। তমলুক হাসপাতালে ভর্তি করানোর জন্য মেয়েকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে শাহানার শ্বশুর বাড়ির লোকেরাই। সেখানেই সিজার করানো হয় শাহানার। শিশুকন্যার জন্ম দেন তিনি। অভিযোগ, মেয়ে হয়েছে জানতে পেরেই নার্সিংহোম থেকে লুকিয়ে পালিয়ে আসে শাহানার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। পরে ফোনে যোগাযোগ করা হলে মেয়ে হওয়ার জন্য টাকা খরচ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। পাশাপাশি এও জানায়, মেয়ের জন্ম দেওয়ার জন্যই শাহানাকে আর বাড়িতে তারা তুলবে না। প্রয়োজনে 3 তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদেরও হুমকি দেওয়া হয়। আমাদের প্রতিবেশী নন্দনস্করপুরের সঈদুল খানের বাড়ি খালপাড়ে একটি কুঁড়ে ঘরের মালিক। মানুষের কাছে ভিক্ষে টিক্ষে চেয়ে একটি বড় পরিবারই মোটরসাইকেল, পালঙ্ক, টিভি, ফ্রিজ, সোনার গয়না এইসব দেওয়ার দাবির কথা মেনে নিয়ে সে মেয়েকে সুখের আশায় বিয়ে দিয়েছিল হিংসাগাড়িয়া গ্রামে। বর্তমানে সে মোটরসাইকেল দিয়েছে, পালঙ্ক দিয়েছে, স্টিল আলমারি দিয়েছে, কিছু সোনার গয়না, হার এবং কানের দুল এবং ফ্রিজটা বাকি আছে। এর জন্য মেয়ে গর্ভবতী হওয়ার পরে যখন সে সরকারি হাসপাতালে তার ডেলিভারির জন্য সিদ্ধান্ত নেয়, ছেলের বাড়ির চাপে ছেলের বাড়িরা নিজে গিয়ে তমলুক একটি নামি নার্সিংহোমে বাড়ি করিয়ে দেয় 6/5/2017-তে। মেয়েটি কন্যা সন্তান প্রসব করে। ছেলের বাড়ির বক্তব্য, সরকারি হাসপাতালে ডেলিভারি হলে মেয়ের ইজ্জত নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে। 20 শতাব্দী পেরিয়ে আজকের একই কথা। আবার পণ বাকি থাকলে, মেয়ে কন্যা সন্তান হলে সে মেয়েকে ওই নার্সিংহোম থেকে ছাড়িয়ে আনা হবে না। 4 দিন ডিসচার্জ হয়ে গেছে, মেয়েটি এখনো ওই নার্সিংহোমে পড়ে আছে। টাকার অভাবে তাকে কেউ ছাড়িয়ে আনতে পারছে না। ছেলের বাড়ি পলাতক, সবাই লুকিয়ে বেড়াচ্ছে, মেয়েটিকে ছাড়িয়ে আনছে না। এই করুণ অবস্থায় সঈদুলের পরিবার দিন কাটাচ্ছে। আমরা এই ঘটনার প্রতিবাদে। এই পরিস্থিতিতে উপায় খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন শাহানার বাবা সঈদুল খান। স্বামী ও শ্বশুর বাড়ির 6 জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ ডেকে পাঠায় অভিযুক্তদের, কিন্তু তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি। এই পরিস্থিতিতে চিকিৎসার খরচ মিটিয়ে কিভাবে মেয়ে ও নাতনিকে নার্সিংহোম থেকে নিয়ে আসবেন সেই চিন্তায় পড়েছেন অসহায় বাবা সঈদুল খান। ঘটনা বলতে, আমি ওই হিংচাগাড়িয়ায় সাবের আলী খানের ছেলেকে, আমি 3 নম্বর ছেলেকে ইমরান আলী খানকে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার সময় তারা মোটামুটি বিভিন্ন রকম দাবি করে, পণ চেয়েছিল। পণ দিয়েছি বলতে ওই গাড়ি দিয়েছি, খাট পালং দিয়েছি, মেয়েকে গয়নাগাটি সবই দিয়েছি, খালি স্রেফ 2টো গয়না বাকি ছিল। 2টো গয়না বলতে, তারা যখন গর্ভ হয় তখন একটা দাবি করলো যে 2খানা গয়না দাও, না হলে আপনার পেশেন্টকে আপনি নিয়ে যান। তখন আমি বললাম যে দেখুন স্যার, আমি তো পারছি না, গরিব মানুষ, তাহলে এটা আপনি দেখুন না, গয়নাগাটি তো আমি দিয়ে দিব। মেয়ে যখন দিয়েছি, তারা অন্যায় অত্যাচার শুরু করে, আমি হাতে পায়ে ধরে কাঁদতে লাগলাম। আমাদের এইরকম এগিয়ে তারপরে আমরা বলছি যে মোটামুটি নার্সিংহোমে তো আমার দেওয়ার মতন ক্ষমতা নেই। তখন ওরা বলছে যে দেখুন, সেটা আপনি যা ভালো লাগে দিবেন, তাতে আমার কোনো জোরপূর্ব নেই, তাতে আমরা সমস্ত খরচ দিব। তাহলে আপনারা যেটা বুঝবেন সেটাই করুন। তখন ওরা বুঝে বললো ঠিক আছে, আমরা খরচ দিব। এই বলে নার্সিংহোমে ভর্তি করে বালাজি নার্সিংহোমে দেওয়ার পরে তখন আবার ঘুরিয়ে উল্টা আমাকে চড় দিচ্ছে যে না না, আপনি নিয়ে গেছেন, আপনাকে খরচ করতে হবে। তখন আমরা আবার ফিরে কেঁদে বললাম যে আমি তো পারছি না বেইমশাই, তাহলে আপনি এটাকে ট্যাকেল করুন না, আমি কী করবো, আমার মেয়ে কিন্তু ওখানে ভাসছে।
নার্সিংহোমে ছাড়ছে না, আমি পেমেন্ট দিতেও পারছি না। তারপরে আমরা কন্ট্রাক্ট করলো, ওরা কন্ট্রাক্ট করে বললো যে 50,000 টাকা কন্ট্রাক্ট। তখন আমি বললাম যে ঠিক আছে, মোটামুটি আমার তো মেয়ের খবর দিলাম তখন যে নার্সিংহোমে মোটামুটি একটা মেয়ে হয়েছে। যখনই মেয়ে হওয়ার কথা শুনে তখনই সঙ্গে সঙ্গে বলে যে ও খরচ আমরাই দিতে পারবো না, আপনি খরচ দিন। আমি কন্যা সন্তান হওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে নিচ্ছে না, শ্বশুরবাড়ি থেকে নিচ্ছে না। তার সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সাইবার হামলা হলো হলদিয়ার বেশ কয়েকটি বিদ্যুৎ অফিসে। রোজকার মতো অফিসে কাজ চলাকালীন হঠাৎ কম্পিউটারে হুমকির নির্দেশ আসে, সাথে সাথেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বেলদা বালুরঘাটের পর এবার হলদিয়া। সাইবার হামলা হলো হলদিয়ার বেশ কয়েকটি বিদ্যুৎ অফিসে। একইভাবে বাকি দিনের মতো সোমবারও কাজ চলছিল হলদিয়ার ব্রজলাল চক এবং চৈতন্যপুরের বিদ্যুৎ অফিসে। ছিল রোজকার ব্যস্ততা। হঠাৎই কম্পিউটারে আসে হুমকি নির্দেশ। স্ক্রিনের ওপর কিছু লেখা দেখা যায় সেখানে লেখা রয়েছে, ওপস, ইউর ফাইলস হ্যাভ বিন এনক্রিপ্টেড। সকালবেলা মেসেজ এসেছিল কম্পিউটারে একটা, যে সব ফাইল এনক্রিপশন হয়ে গেছে, PDF ফাইল, এক্সেল ফাইল, ডক ফাইলগুলো ওপেন হচ্ছিল না। তো আমরা সঙ্গে সঙ্গে উপরে জানাই আমাদের ডিভিশনে, ওখান থেকে বলে এরকম ভাইরাস অ্যাটাক একটা হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমাদের ফাইলগুলো সব ব্যাকআপ নিয়ে রাখতে বলা হয়। আমরা ওগুলোকে হার্ড ড্রাইভে ব্যাকআপ নিয়ে রেখে ল্যান থেকে ওই পিসিটাকে আউট করে দিয়ে আমরা সেই সময় বন্ধ করে রেখে দিই এবং ইস্যু দেওয়া হয় আমাদের IT সেলে, যেটা ফরম্যাট করার জন্য। তো ওনারা টেম্পোরারিলি ওটাকে আউট করে রাখতে বলেন, ওনারা তারপরে ওই সিস্টেমটাকে ফরম্যাট করে আবার ফার্দার চালু করার কথা। এর আগেও একইভাবে হ্যাক হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলার বিদ্যুৎ বিভাগের অফিস। বিষয়টি বুঝতে না পেরে খবর দেওয়া হয় IT দপ্তরে। জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব ফাইলের ব্যাকআপ নিয়ে রাখতে বলেন। সঙ্গে সঙ্গে সমস্ত কম্পিউটারে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কোনো কি টাকা দাবি করা হচ্ছে না, যেটা দেখাচ্ছিল ভাইরাসের ওখানে সব, যে একটা প্রম্পট খুলে চলে আসছিল উইন্ডো মতো, ওখানে দেখাচ্ছিল যে $300 পেমেন্ট করতে হবে একটা ওয়েবসাইটে, তাহলে গিয়ে ওই ফাইলগুলো রিকভার করা যাবে। তো আমরা সেই সব কিছু করিনি, যেহেতু ভাইরাস অ্যাটাক, সেই জন্য আমরা বর্তমানে আমাদের যেগুলো এমার্জেন্সি ইম্পর্টেন্ট ফাইল ছিল সবগুলো আমরা ব্যাকআপ নিয়ে রেখে দিই এবং সেটাকে শাটডাউন দিয়ে দিই। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। সকালে রোগীকে হাসপাতালে ভর্তি করা হলেও বিকেল পর্যন্ত তাকে চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। মৃতের পরিবারের তরফে হাসপাতালে বিক্ষোভ দেখানো হয় এবং ভাঙচুর চালানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। চিকিৎসা গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে রোগীকে চিকিৎসা না করে ফেলে রাখার অভিযোগ উঠেছে। ফলে চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছে রোগীর পরিবার। কি হয়েছে, আমার মিসও হয়, রাজমিস্ত্রি কাজ করতে গেছিল, যাওয়ার পরে দাওয়াল ফন্ড হয়েছে, দাওয়াল পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মাথায় লাগে, পায়ে লাগে, লাগার পরে হসপিটালে মিস্ত্রিরা নিয়ে আসে। আমরা খবর পেয়ে আমরা হসপিটাল যখন আসি, হসপিটালে কোনো ডাক্তার নেই। একটা ম্যাডাম ছিলেন, ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি তাতেই চিকিৎসা করুন। ম্যাডাম বললেন যে এখানে দেরি হবে, আপনি নার্সিংহোম নিয়ে চলে যান। আমরা তখন বললাম আমাদের গরিব মানুষ কোথায় যাব, আমাদের পয়সা নেই। উনি বললেন যে তাহলে 1 ঘন্টা লেট হবে। 1 ঘন্টা লেট হওয়ার জন্য আমার মিসোটা মারা যান, ডেট হয়ে যান। জানা গেছে কাঁথির দূরমুঠের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি নূর মোহাম্মদ কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বাড়িতে কাজ করার সময় দেওয়াল থেকে পড়ে আহত হন। অন্যদের সহযোগিতায় দুপুর 3টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর বিকেল পর্যন্ত তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মৃতের পরিবারের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, পাশাপাশি হাসপাতালের জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন পরিবারের লোকেরা। হয়েছে বলতে উনি আমার মেসো রাজমিস্ত্রি কাজ করতে গেছিলেন, কাজ করার পরে হঠাৎ পাঁচিলটা ভেঙে পড়ে যায় ওনার উপরে পড়ে যাওয়ার পরে মিস্ত্রিরা যথারীতি ওনাকে হসপিটালে নিয়ে আসেন। হসপিটালে নিয়ে আসার পরে এবার ট্রিটমেন্টের অভাবে উনি মারা যান। কোনো ডাক্তার নেই এখানে। এবার ডাক্তারদের বলুন যে হয় নার্সিংহোম চালান, না হলে আপনি হসপিটাল চালান।
দুটো কাজ একসঙ্গে করা যায় না। নার্সিংহোমও চালাবেন, এখানে চিকিৎসার অভাবে রোগী মারা গেছে। রোগী যখন এখানে ঢুকে তখন কথা বলছিল, এখানে ব্যথা সেখানে ব্যথা রোগী করছিল, তখন চিকিৎসা নেই। তারপরে একজন ম্যাডাম বললেন 1 ঘন্টা পরে চিকিৎসা হবে, মাথায় টিচ করে ছেড়ে দিয়েছেন। এগুলো এগুলো কি সিস্টেম? আপনারা সরকারি চাকরি করছেন না চুরি করতে বসছেন এখানে? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মহিষাদলে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল 4 দুষ্কৃতীর বিরুদ্ধে। কাউকে বিষয়টি জানালে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় ওই গৃহবধূকে। অবশেষে ঘটনার লিখিত অভিযোগ জানান মহিষাদল থানায়। শুভ মাইতি, সঞ্জয় মাইতি ও সৌমিত্র মাইতি নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত একজন অধরাই রয়েছে। গণধর্ষণের অভিযোগ উঠল মহিষাদলের জানুবসান গ্রামের ঘটনা। 4 দুষ্কৃতীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন এক গৃহবধূ। অভিযোগ, কয়েকদিন আগে ওই গৃহবধূকে ধর্ষণ করে 4 জন। কাউকে জানালে খুন করে ফেলা হবে এই হুমকিও দেওয়া হয়। ভয়ে এতদিন চুপ করেছিলেন গৃহবধূ। সোমবার রাতে মহিষাদল থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। একজন অভিযুক্ত এখনো অধরা। কি হয়েছে তোমার সঙ্গে? তোমার সঙ্গে কি হয়েছে? যাচ্ছ কেন? দরকার আছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। দীঘার সমুদ্র সৈকতে প্রতি মুহূর্তেই মাইকিং করে সতর্কবার্তা জানানো হচ্ছে পর্যটকদের, কিন্তু কে শোনে কার কথা? ঢেউয়ের টানে মাতোয়ারা তারা। অবশেষে পুলিশ আধিকারিকেরা সমুদ্র সৈকতে গিয়ে জনে জনে বোঝানো শুরু করেছেন। জোয়ারের সময় সমুদ্রের জলে নামবেন না, ইহা বিপজ্জনক। সব সময় মাইকে বাজছে এই হুঁশিয়ারি। সমুদ্রের বেশি গভীরে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই ঘোষণার পরেও হুঁশ ফিরছে না পর্যটকদের। পুলিশ প্রশাসনের আধিকারিকরা শেষ পর্যন্ত সমুদ্রের তীরে গিয়েই জনে জনে বোঝানো শুরু করেছেন, কিন্তু কে শোনে কার কথা? সবার সাবধান বাণী অগ্রাহ্য করেই পর্যটকেরা ঢেউয়ের নেশায় বুঁদ হয়ে নেমে যাচ্ছেন সমুদ্রের গভীরে। তোমরা যখন ছাড়বে উইনিং পার্টিকে বলবে, উইনিং পার্টি যখন যাবে সন্ধ্যাবেলা সবাই ফুল ডিএমজি সবাই আমরা যাবো। আমরা এসে আমার সাথে হ্যাঁ ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। অগত্যা এর মাঝে মাঠে নেমেছে পুলিশই। চড়া রোদ মাথায় নিয়েই ওল্ড দীঘার সমুদ্রের তীরে গিয়ে কর্তব্যরত সিভিক পুলিশদের সজাগ থাকার নির্দেশ দিলেন দীঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায়। শত হুঁশিয়ারি সত্ত্বেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই ঢেউয়ের আনন্দে মাতছেন পর্যটকেরা। বেড়াতে এসে দুর্ঘটনার জেরে প্রাণটা চলে গেলে বেড়ানোর আনন্দটাই যে মাটি হয়ে যাবে, এই সহজ সত্যটা বুঝতে রাজি নন কেউই। বুঝতে পারছি না। নেশা দেখেছি কিছুতেই আসবে না। ঢেউ নেওয়ার জন্য ভালো করে ঢেউ নেওয়া হয়ে যাবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। লুঠের ইলেকশন হওয়ার চেয়ে না হওয়াই ভালো। দীঘায় এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মিউনিসিপ্যালিটির সমস্ত নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের নিঘণ্ট ঘোষণার আবেদন জানান তিনি। যত গুন্ডা মস্তান, যত জায়গায় যত কিছু ছিল অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে সঙ্গে দিয়ে পুরসভাগুলিতে লুট চালাচ্ছে। এই লুটের ইলেকশন হওয়ার চেয়ে না হওয়া ভালো।
তার চেয়ে তৃণমূল কংগ্রেস বলে দিক যে আমরা ইলেকশন করতে দেবো না, আমরা ওদেরকেই সব দিয়ে দিচ্ছি। সেই জন্য আমি মনে করি সব বিরোধী রাজনৈতিক দলের উচিত আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সঠিকভাবে হতে পারে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনে চাপ দেওয়া। আর সমস্ত রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব যে এই মিউনিসিপ্যালিটির নির্বাচন যেগুলো হচ্ছে আজকে, যেগুলো নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, এই নির্বাচন সম্পূর্ণ রাজ্য নির্বাচন কমিশন ক্যান্সেল করুক, পুরোপুরি নির্বাচন বহিষ্কার করুক এবং নতুন করে নির্বাচনের নিখণ্ড ঘোষণা করুক। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। নিরন্তর বিজেপির ওপর হামলা চলছে। পাঁশকুড়ায় আয়োজিত এক প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের সভামঞ্চে বেশ কিছু তৃণমূল ও CPIM কর্মী বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে পাঁশকুড়ার রাতুলিয়া বাজারে প্রতিবাদ সভায় যোগ দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, নিরন্তর বিজেপি কর্মীদের ওপর হামলা চলছে। এদিনের প্রতিবাদ সভায় তৃণমূল ও CPIM এর বেশ কয়েকজন কর্মী বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জয় ব্যানার্জি, বিজেপি রাজ্য সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জেলা সভাপতি মলয় সিনহা সহ অন্যান্যরা। দিনহাটাতে গত বিধানসভা নির্বাচনের পর থেকে নিরন্তর বিজেপির আক্রমণ চলছে। কুচবিহার জেলার 7 জনের মধ্যে 5 জন হচ্ছেন TMCর MLA যারা ফরওয়ার্ড ব্লক থেকে এসেছেন। নেতারা চলে গেছেন ওখানে, তার নিচের অনুগামীরা চলে এসেছেন বিজেপি, তাই আমরা 28% ভোট পেয়েছি। এতে ভয় পেয়ে গেছেন, ওই লোকগুলিকে ভয় দেখিয়ে আবার TMCতে জয়েন করানোর চেষ্টা চলছে। মাননীয় উদয়ন গুহ, মাননীয় ঘোষবাবু মন্ত্রী এরা এটা করছেন। বিশেষ করে দিনহাটাতে উদয়ন গুহ নিরন্তর সন্ত্রাস চালিয়ে রেখেছে। এর আগে বাড়ি ভাঙা হয়েছে, আমাদের কর্মী মারা হয়েছে, মাথা ফাটানো হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে। আজকে জয়প্রকাশ মজুমদার আর লকেটের নেতৃত্বে আমাদের নেতারা যাচ্ছিলেন ওখানে, যারা আক্রান্ত সেই পরিবারগুলোর সাথে দেখা করতে। রাস্তায় আটকানো হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, মারা হয়েছে, বিজেপির অফিস ভাঙা হয়েছে। বিজেপির লোকেরাও তার প্রত্যুত্তর দিয়েছে। আমরা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো না। ওনারা যদি মনে করেন এইভাবে সমাধান হবে, আমরা রাস্তায় দাঁড়িয়ে সমাধান করবো। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় অনুষ্ঠিত হলো সার্বজনীন শ্রী শ্রী হর পার্বতী পুজো। উদ্যোগে আনন্দময় রুদ্রবাহন পুজো কমিটি। মণ্ডপ সজ্জায় ঝিনুকের কারুকার্য এবং প্রতিমা সজ্জায় কাচের কাজ নজর কেড়েছে দর্শকদের। পুজো উপলক্ষে 5 দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়না থানার গজিনা গ্রামে পেটুয়া মোড় এলাকায় আনন্দমঠ রুদ্রবাহন পূজা কমিটির উদ্যোগে সর্বজনীন শ্রী শ্রী হর পার্বতী পূজা ও মেলার সূচনা হলো সোমবার। জানা গেছে, পুজো উপলক্ষে 5 দিন ব্যাপী চলবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শিবের গান। এই পুজো এদের প্রথম বর্ষের প্রয়াস। ঝিনুক দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের কারুকার্য, ঠাকুরের পরিকাঠামো কাঁচের তৈরি। সব মিলিয়ে দর্শকদের মন কেড়েছে এই পুজো। প্রতিদিনই পুজো ও মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। আমরা বিগত 3 বছর রুদ্রবাহনের পুজো করেছিলাম। এবছর আমরা নতুন আমাদের সংযোজন আনন্দমঠ রুদ্রবাহন কমিটির পরিচালনায় নতুন সংযোজন অভিনব পূজা হর পার্বতী পূজা। এই পূজার মাধ্যমে আমরা গ্রামের মানুষদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখানে সুসজ্জিত সুন্দর ঠাকুর পরিবেশন করার চেষ্টা করেছি, সুন্দর মণ্ডপ তৈরি করেছি, আলোক রোশনার ব্যবস্থা করেছি। আমরা 5 দিন ব্যাপী মেলার পরিচালনা করার চেষ্টা করছি। এই মেলাতে আমরা
বিভিন্ন রকম অনুষ্ঠানের সূচি রেখেছি, যাতে গ্রামের মানুষ আরও উদ্বুদ্ধ হয়, যাতে আমাদের এই মেলা আগামী দিনে আরও প্রতিষ্ঠিত আরও উজ্জ্বলভাবে প্রতিষ্ঠা লাভ করে। সেই জন্য আমরা সবাইয়ের সহযোগিতা এবং এই মেলাতে সবাইয়ের অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। ছেলের হাতে খুন হলেন মা। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, মায়ের সঙ্গে বচসার কারণে বাঁশ দিয়ে মায়ের মাথায় আঘাত করে ছেলে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে চণ্ডীপুর থানার পুলিশ। কী কারণে এই বচসা তা তদন্তে নেমেছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হলেন মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার দিবাকরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃতি মেধাবী ছাত্র মানস সাউ মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার রাতে মায়ের সঙ্গে বচসার সময় বাঁশ দিয়ে মা সবিতা সাউকে আঘাত করেন তিনি। সবিতা দেবীর চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন সবিতা দেবী। তার মাথা ফেটে ক্রমাগত রক্ত বেরোচ্ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন। রাতেই তাকে উদ্ধার করে চণ্ডীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে চিকিৎসকেরা সবিতা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ছেলে মানস সাউকে চণ্ডীপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি বিষয় নিয়ে সবিতা দেবীর সঙ্গে বচসা বেঁধেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। স্কুলে যাওয়ার পথে এক ইংরেজি শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের এক আত্মীয়ের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ক্ষেত্রহাট হাই স্কুলের শিক্ষক তিনি। ওই শিক্ষককে মারধর করে তার মোবাইল এবং বেশ কিছু নগদ টাকা ছিনতাই করা হয়। আহত ওই শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করেন কোলাঘাট থানায়। এবার এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ঘটনা। জানা গেছে, ক্ষেত্রহাট হাই স্কুলের ইংরেজির শিক্ষক কেষ্টপদ দোলই নিজের বাইকে চড়ে স্কুলে যাচ্ছিলেন সোমবার। স্কুল থেকে কিছুটা দূরে পয়াগ গ্রামে ওই স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু ঘড়ার শ্যালক দেবাশিস মাইতি সহ বেশ কয়েকজন কেষ্টপদ দোলইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আমার এক মাস্টারমশাইয়ের সঙ্গে মোটর সাইকেল করে স্কুলে যাচ্ছিলাম। আমাকে ওখানে দেবাশিস মাইতি বলে এক ভদ্রলোক প্রয়াগে আমাদের পথ আটকে ওই মাস্টারমশাইকে চলে যেতে বলে, যে আপনি চলে যান। আমাকে ডেকে নিয়ে বলে আপনি চলুন, মানে কী ব্যাপার বলুন। তখন বলতে কী ব্যাপার বলতে আমাকে মারধর আরম্ভ করে। সারা স্কুলে বদমাইশি করেছো, স্কুলে গুন্ডামিপনা করছো, এই করছো সেই করছো বলে দেবাশিস মাইতির সঙ্গে হেডমাস্টার দেবাশিস মাইতি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের শ্যালক, ওর সঙ্গে বাপি মাইতি, বিপ্লব মাইতির স্ত্রী, সকলেই আমাকে ডেকে নিয়ে একটা ঘরে একটা জাঙ্গিয়া কারখানা গেঞ্জি কারখানায় ঢুকে যেতে চেষ্টা করে। আমি কোনো রকমে বাধা দিয়ে দাঁড়াই, যে কী হয়েছে বলুন। আমাকে খুব মারধর করে। আমি কারণটা জানতে চাই, কারণ কিছু না বলে যে কারণ তোকে পরে জানানো হবে। হ্যাঁ, তার প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে এইরকম হচ্ছে, প্রধান শিক্ষকের সঙ্গে টক্কর নেওয়া হচ্ছে, তোকে আজকে বুঝিয়েই ছাড়বো। এগুলো আমাকে অকথ্য গালাগাল, চাল মারধর, হ্যাঁ, এরকম করতে থাকে। স্যার, আপনি থানায় জিডি করেছেন? থানায় এখনও জিডি করা হয়নি। আমি প্রচণ্ডভাবে ইনজিওর্ড হয়েছি। আমার মাথার যন্ত্রণা হচ্ছে, বুকের যন্ত্রণা এবং চোখের ডান চোখে 2-3টে ঘুষি মেরেছে। আমার যন্ত্রণা হচ্ছে, আমি এখনো থানায় যেতে পারি। অভিযোগ, ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হয়। মোবাইল ও নগদ টাকা এবং স্কুলের বেশ কিছু দরকারি কাগজপত্র ছিনতাই করে দুষ্কৃতীরা। ঘটনা কোলাঘাট থানার পুলিশকে জানালে পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে কোলাঘাট ব্লক হাসপাতালে ভর্তি করে। পরে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোলাঘাট থানায় ওই আহত শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। অভিযুক্তরা এখনো পলাতক। এই আজকে যে ঘটনাটা ঘটিয়েছি, ওই ক্ষেত্রহাট হারাধন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয়, তিনি তার যে সমস্ত শ্বশুরবাড়ির লোকজনদের দিয়ে যেভাবে মারধর করা হয়েছে, আজকে তার প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি। এই নিগৃহীত করার ফলেই
তার যে অবস্থা, এর আগেও বারে বারে তার উপর হুমকি দিয়েছে। গত আমাদের এসটিএর কোচবিহার রাজ্য সম্মেলন হয়েছিল ডিসেম্বরে, সেই ডিসেম্বরে কোচবিহার রাজ্য সম্মেলনে উনি গিয়েছিলেন, কেষ্টপদ দোলই মহাশয় উনি গিয়েছিলেন, এবং সেই থেকে তার উপর আক্রমণাত্মক ভূমিকা নেয়। এবং তার ওই রাজ্য সম্মেলনে যাওয়ার জন্য যে ছুটি পাওয়া যায়, সেই ছুটিটা না দিয়ে জোর করে তাকে মেডিকেল লিভ নেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে তখন থেকে এই যে হেনস্থা করা হচ্ছে, এ ধরনের কোনো একজন প্রধান শিক্ষক তিনি তার সহশিক্ষকের উপর এভাবে নির্যাতন করতে পারে আমরা ভাবতে পারছি না। তার সেরকম ধরনের শাস্তি না হোক, স্কুল কর্তৃপক্ষ যে ডিআই অফিস যেন তার জন্য। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। 15 বছর বয়সেই প্রতিবেশীদের গাছে ডাব নারকেল চুরি করে তার হাতে খড়ি, সাইকেল চুরি করে প্রথম শিখরের মুখ দেখে সে। প্রথমবারই জেল থেকে পালিয়ে এলাকা ত্রাস হয়ে ওঠে কাঁথির কর্ণবেরা। পুলিশ খুন সহ একাধিক মামলার আসামি কর্ণ। মহাভারতের কর্ণ নয়, এ এক অন্য কর্ণের উপাখ্যান। মহাভারতের কর্ণের কোনো গুণই পায়নি কলিযুগের এই কর্ণ। চুরি ডাকাতি এই কর্ণের কাছে নিতান্তই মামুলি ব্যাপার। ইতিমধ্যেই পুলিশ কর্মীকে হত্যা করে অপরাধ জগতের সেলিব্রিটি হয়ে গিয়েছে কর্ণবেরা। তবে হঠাৎ নয়, কর্ণের অপরাধ প্রতিভার সূচনা হয়েছিল ছোটবেলা থেকেই। যেদিনকে শুনলাম সেই থেকে 13 দিনের দিন হয়েছিল, কিছু বলেছে না, কিছু না। মাত্র 15 বছর বয়সে প্রতিবেশীদের ডাব নারকেল চুরি করে তার হাতে খড়ি, তারপর হাতখড়ি, মোবাইল, মানিব্যাগ, গলার হার, দুল ছিনতাই করতে করতে এ লাইনে সে হাত পাকায়। সাইকেল চুরি করে প্রথম শ্রীঘরের মুখ দেখে কর্ণ। প্রথমবার জেল থেকে পালানোর পর এলাকার ত্রাস হয়ে ওঠে কাঁথির মাজিলাপুর গ্রামের এই বাসিন্দা। এরপর একের পর এক অপরাধমূলক কাজকর্মের অংশীদার হয়েছে কর্ণ। ডাকাতি, পুলিশ খুন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোনোভাবে যোগাযোগ করেছে, কোথায় ছিল তাও বলেনি, যোগাযোগও করেনি। হ্যাঁ, কিন্তু পালিয়ে গেছে শুনেছি পুলিশ 3 বার। এরপরে একটা বড় অপারেশন করবে বলে ও প্রস্তুতি নিচ্ছে, এই সম্বন্ধে আপনি কি জানেন? বড় অপারেশন বলতে বুঝতে পারছি। বড় একটা ডাকাতি ফাকাতি করবে এইভাবে একটা প্রস্তুতি নিচ্ছে, আপনি কিছু জানেন এই ব্যাপারে? না, সেটা আমি এবারে কালকে যা জেনেছি, কালকে যা ওর কাছ থেকে জানলাম যখন। তবে এহেন অপরাধীর বাবা ধ্রুব বেরা নিতান্তই ছাপোষা ধর্মভীরু গৃহস্থ। একতলার ছোট্ট ঘরের দেওয়াল জুড়ে অসংখ্য দেবদেবীর ছবিযুক্ত ক্যালেন্ডার। জেল থেকে পালালে কর্ণ তার বাড়িতে আসবেই, এই ধারণা নিয়েই এগিয়েছিলেন পুলিশ কর্মীরা। এবার জেল থেকে পালিয়ে কর্ণ পুরী ঘুরে বাড়ি ফেরে, কিন্তু বাড়িতে থাকতে দেননি বাবা। বেআইনি করি কি করবো, তুই বাড়ি এসেছি, তার ভিতরে ছিল বেশ খাইগুলো ছিল তো দিনহীন, 4 বছর পর বাড়িতে পারতো, 5 বছর পর বাড়িতে পারতো। না, সেখানে মানুষ থাকেনি, সেখানে কত লোক পড়ে আছে, কেউ বারবার বাড়ি যাওয়ার জন্য অনেকগুলো কেস আছে। যাই হোক, 1-2 লাখ টাকা হলে আমি গোটে 1-2 লাখ টাকা খাইবে। আমার মন যেটা চাইছে আমি ওকে যা জানি, যতটা বুঝতে পেরেছি, ও কিচ্ছু নয়, ও বোমা পিস্তল আনবে, এছাড়া আর কিছু করবে না। 2 লাখ টাকা নিয়ে যে জীবনে সে বাঁচতে চাইবে শান্তিতে, সেটা হলে আলাদা কথা হতো। কাল মানে আমি ছেলে আমার, আমি বুঝতে পারছি তো কথাটা সে কি করে বলছি। বাবা একদম কেয়ার করেনি, যত বাড়ির পেছনে জ্বালানি স্তূপের মধ্যে লুকিয়ে ছিল কর্ণ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে কর্ণকে সেই জ্বালানি স্তূপ থেকে পাকড়াও করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। বাদামের খোলা দিয়ে শুরু হয়েছে মাশরুম চাষ। এই নয়া পদ্ধতিতে মাশরুম চাষে উৎসাহী কৃষকেরাও। এই পদ্ধতি অনুসরণ করে চাষ শুরু করেছেন হাওড়ার এক কৃষক। মাশরুম খেতে কার না ভালো লাগে। শহর বাজারে মাশরুমের চাহিদাও প্রচুর। সাধারণত
খড় কেটে মাশরুমের বীজ ছড়িয়ে নয়া পদ্ধতিতে এই মাশরুমের চাষ হয়। এই চাষের মধ্যে আমি মাশরুম চাষের মধ্যে ঢুকেছি 2005 সালে। আমার দাদার বন্ধু উদয়পুর ব্লকের এডিও, তখন এডিও সাহেব ছিলেন অভিমন্যু বারুই সাহেব, উনি আমাকে এই মাশরুম চাষে ইনভলভ করে। উনি এবং আমার দাদা অভিদার প্রচেষ্টাতে আমি 2005 সালে মাশরুম চাষ শুরু করি। প্রথমে আমি ট্রেনিং নিয়েছিলাম চুচুড়া ধারণা গবেষণা কেন্দ্র ডক্টর নিত্যনয় চক্রবর্তীর আন্ডারে, এবং ওনার বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস করেছি। তারপরে ওখান থেকে আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং করেছি 2005 সালে। ওখান থেকে শুধু মাত্র ওয়েস্টার্ন মাশরুমই চাষ করতাম, যেটা আমরা বাংলা ঝিনুক ছাতু বলে জানি। এই মাশরুমটাই চাষ করতাম। প্রথমে আমি 200 সিলিন্ডার নিয়ে মাশরুম চাষ শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমার প্রায় 2500 সিলিন্ডার শুধু ওয়েস্টার্ন মাশরুম চাষ করেছি। আর অল্প মাত্রায় শুধুমাত্র মিল্কি প্র্যাকটিস করতাম এবং পোয়াল প্র্যাকটিস করতাম। 2011 সালে 10 সেপ্টেম্বর আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড হিমাচল প্রদেশের সোলান থেকে আমি অ্যাওয়ার্ড মনোনীত হই, এবং 2011 সালে অ্যাওয়ার্ড পাওয়ার সময় ওই সময় আমার সঙ্গে ডক্টর কুণাল মণ্ডল, ওনার সঙ্গে যোগাযোগ হয়। ওখানকার সায়েন্টিস্ট ছিলেন, উনি এখন বর্তমানে ICAR-এর জুটের গবেষণা কেন্দ্রে আছেন। উনি আমাকে ছোটো ভাইয়ের মতো ভালোবাসেন এবং উনি আমাকে বাটন মাশরুমে চাষের জন্য পরামর্শ দেন, এবং যত সম্ভব সবসময় আমাকে ভাইয়ের মতো করে দেখে খুব হেল্প করতে থাকেন। আমার কাছে প্রথম উনি করেছিলেন যে বাটন মাশরুমটা খুব সহজে করা যায়। তখন প্র্যাকটিস করার জন্য আমি খড়ের মধ্যেই প্র্যাকটিস করতাম। 4 বছর শুধু সিজনালি আমি প্র্যাকটিস করতাম বাটন মাশরুম। এবার এক নয়া পদ্ধতিতে শুরু হলো মাশরুম চাষ। বাদামের খোলা দিয়ে শুরু হয় মাশরুম চাষ। এই পদ্ধতি রাজ্যেই প্রথম। বাদাম খোসাতে বাটন মাশরুম চাষ করার জন্য প্রথমে বাদাম খোসাকে 48 ঘন্টা ভেজাতে হবে। যেহেতু বাদাম খোসা খুব শক্ত জিনিস, ওটাকে ভেজাতে খড়ের চেয়ে প্রায় আমি 24 ঘন্টা এক্সট্রা ভিজিয়েছি। তারপরে ওর সঙ্গে আমরা যে পোলট্রির যে লিটার অ্যাড করেছি, করে ওটাকে আমি ডিকম্পোস্ট করেছি। এর প্রতিটা 2 দিন অন্তর করে আমরা একটা করে টান দিই। 13 দিনের মাথায় আমরা জিপসাম অ্যাড করেছি। তারপরে এটা 20 থেকে 22 দিনের মধ্যে আমরা দেখেছি অ্যামোনিয়া স্মেলটা চলে যাচ্ছে। তারপর ওটা দেখলাম যে অ্যামোনিয়া চলে গেছে, একটা মিষ্টি গন্ধ আসছে। তখন আমরা স্পনিং করেছি। এবার ওই স্পনিং করা থেকে আমরা 14 থেকে 15 দিনে দেখলাম যে সিলিন্ডারগুলো পুরো মাইসেলিয়ামে ভরে গেল। তারপর আমরা কেসিং সয়েল, মাটির 1 ফুট নিচের মাটি, ওর সঙ্গে বালি 3:1 অনুপাতে আমরা মেশাচ্ছি। মিশিয়ে ওটাকে আমরা 20 দিন দিয়ে শোধন করে নিয়েছি। ওটা 72 ঘন্টা শোধন করার পর তারপর ওটাকে আমরা চালনা দিয়ে মাটিগুলোকে জাস্ট মিদানার আকারে থাকবে, দানা দানা আকারে থাকবে, সেটা চেলে নিচ্ছি। চালার পর ওটাকে আমরা সিলিন্ডারের মধ্যে 1 ইঞ্চি লেয়ারেতে আমরা দিয়ে দিচ্ছি। হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের গজ গ্রামের কৃষক অশোক পাল এই পদ্ধতি অনুসরণ করে চাষ শুরু করেছেন। এটা এখন আমরা যে ধরনের ফলন আসছে আমরা দেখেছি 15% আমাদের প্রোডাকশান আছে। আর ফার্স্ট ট্রায়ালেতে আমরা যদি 50% পাই, ওটা ভবিষ্যতে আমাদের আরও ওটাকে বাড়িয়ে দিয়ে 20 থেকে 22% করা সম্ভব হয় বলে মনে করছি। আর আমরা এটা বাজারজাতকরণ করছি, প্রতিটা মার্কেটে আমাদের সেলসম্যান আছে। এখন ওটা আমাদের 170 থেকে 75 টাকা পাইকারি হচ্ছে কিলো। কোথায় বিক্রি করছে? আমার মার্কেট উদয়নারায়ণপুর, হরিবাল, জাঙ্গিপাড়া, ডমজুর, আমদা, আমার স্থানীয় কাছাকাছি মার্কেটে, প্রতিটা মার্কেটে আমার একটা করে সেলসম্যান আছে, তারা বিক্রি করে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS।
আপনি কি টিভিতে গান গাইতে ইচ্ছুক? আরসিবিএস বাংলা আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের মিউজিক ক্যাফের পরবর্তী অডিশন হতে চলেছে আগামী 18 জুন। নাম রেজিস্টার করতে ফোন করুন 7363045459 এই নাম্বারে, সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে। নতুন নতুন প্রতিভার খোঁজে সন্ধান চালিয়েছিলাম আমরা। মিউজিক ক্যাফেতে থাকছেন সেই সকল প্রতিভারা যারা এর আগে কখনো প্রচারের আলোয় আসেননি। মিউজিক ক্যাফের এ সপ্তাহের শিল্পী এম খান এবং অর্কপ্রভ খাড়া। শনি ও রবিবার ঠিক রাত 8:45 দেখুন মিউজিক ক্যাফে। चलो रे डोली उठाओ कहार पिया मिलन की रुतिया আপনার আইনি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেবেন আইনজীবীরা। এই সপ্তাহে সওয়াল জবাবে থাকছে অডিয়েন্স কল এপিসোড, সঙ্গে থাকছেন আইনজীবী উত্তর শাখা বেড়া। প্রতি শুক্রবার ঠিক রাত 8:45 চোখ রাখুন আরসিবিএস বাংলায়। এই সপ্তাহে সওয়াল জবাবে থাকছে অডিয়েন্স কল এপিসোড। সওয়াল করবেন আপনারা, জবাব দেবেন আইনজীবীরা। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন আইনজীবী উত্তর শাখা বেড়া। শুক্রবার ঠিক রাত 8:45 চোখ রাখুন আরসিবিএস বাংলায়। পুনঃপ্রচার দেখুন পরের দিন সকাল 8:45। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।